শীতল হাওয়াটা নাড়িয়ে দিল গাছের পাতাগুলোকে। ঝোপটাও নড়ে উঠল ঈষৎ। নড়ে উঠল সাদা একটা কাপড়ের টুকরো। কোনো এক রাতচরা পাখি ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে। জমে থাকা নিস্তব্ধতা যেন সেই ডাকে ভেঙে খান খান হয়ে গেল। হিমেল হাওয়া বয়ে গেল দমকা রূপে। সাদা কাপড়ের টুকরোটা সরে গেল। দেখা গেল এক বৃদ্ধ মহিলা বসে আছে ঝোপের পাশে জড়সড় হয়ে। মহিলার মুখ দেখা যাচ্ছে না স্বল্প আলোয়, কিন্তু কেউ যদি সেই মুখের দিকে একবার দৃষ্টি ফেলে তাহলে তার বুকের রক্ত হিম হয়ে যাবে। সে মুখ কোনো মনুষ্য জগতের মুখ হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখক হেমন্ত দত্তের কলমে গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভূতের গল্প, মাধব জেলের বিপদ। গল্প পাঠে রয়েছি আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প, হেমন্ত দত্তের কলমে মাধব জেলের বিপদ। মাধব চাটুর্যে গায়ের চাদরটা আরেকটু আঁটুসাঁটু করে জড়িয়ে নিল। শীতটা কদিন বেশ জাঁকিয়েই পড়েছে। কনকনে একটা হাওয়া বইছে বিকেল গড়ালে। মাধব চলেছে চাঁদিপুরের দিকে। সেখানে ফি বছরে পৌষের মেলা বসে। খুব জাঁকিয়ে বসে মেলা। পাশাপাশি ৮-১০টা গায়ের লোক আসে সেই মেলা দেখতে। বাউল গান, যাত্রা, সার্কাস আরও কত কি আছে সেই মেলাতে, তারই আত্মা নেই। মাধব অবশ্য এর আগে একবারই গিয়েছিল এই মেলায়। সে অন্তত ৭-৮ বছর আগে। তখন সবে সবে বিয়ে করেছে। তারপর তার বউটা মরে গেল হঠাৎ। জীবনটা পানসে হয়ে গেল। মেলা টেলা কিছুই আর ভালো লাগতো না। কিন্তু সময়ের থেকে বড় বদ্যি আর কে আছে। মন খারাপ কাটিয়ে মাধব আবার ফিরেছে স্বাভাবিক জীবনে। চায়ের দোকানে এমনি গিয়েছিল সে। আলোচনা হচ্ছিল চাঁদিপুরের মেলা নিয়ে। তাই মাধবের মনে হয়েছিল একবার ওই চাঁদিপুরের মেলায় গেলে কেমন হয়। ভাবনাটা দানা বাঁধতেই সময় নিল না। তাই সে এখন চলছে মেলার মাঠের দিকে। সামনে কালীদহের মাঠ। সেটা পার হলেই চাঁদিপুর। মাথার মাংকি টুপিটা একটু টানটান করে নিয়ে দ্রুত পা বাড়ালো মাধব। কিন্তু কিছুটা গিয়েই থেমে গেল সে। রাস্তার ধারে একটা বড় ঝোপ, আর সেই ঝোপের আড়ালে বসে আছে কেউ। সন্ধে নামা ধোঁয়াটে আলোতেও সে স্পষ্ট বুঝতে পারছে এখানে এই সন্ধ্যেবেলায় কে বসে আছে। সেদিকে এগিয়ে গিয়েও থেমে গেল মাধব। যে ওখানে বসে রয়েছে সে অন্য কিছু নয় তো, মানে তেনারা যদি হয়। বুকটা ভয়ে গুড় করে উঠল মাধবের। রাম 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 রাম। জায়গাটা ছেড়ে চলে যেতে চাইল মাধব, কিন্তু ঠিক তখনই কানে এসে লাগলো খ্যান খ্যানে একটা গলা। মাধব, মাধব এলি? চমকে উঠল মাধব। তার নাম ধরে এখানে কে ডাকছে। কৌতূহলটা নিয়েই সে এগিয়ে গেল ঝোপটার দিকে। দেখল সাদা কাপড় পরে বসে আছে একটা বৃদ্ধ মহিলা। ব্যাপারটা নাড়িয়ে দিল মাধবকে। এরকম শীতের মধ্যে বুড়িমা এখানে কি করছে? কি কি মহিলা? মাধব আর কিছু ভাবার আগে খ্যান খ্যানে গলাটা ভেসে এলো। মাধব, মেলা থেকে জিলিপি এনেছিস বাপ? এবার যেন মাধবের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। শুধু তার নাম নয়, এই মহিলা এটাও জানে যে সে মেলায় যাচ্ছে। মনের অস্বস্তিটা সরিয়েই সে জিজ্ঞেস করল, কে 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 তুমি? এখানে কি করছো? ও কি, নিজের মাকে চিনতে পারছিস না? সেই যে মেলা থেকে জিলিপি নিয়ে আসবি বললি, কই তারপর তো আর এলি না। কবে থেকে অপেক্ষা করে আছি আমি। মাধব আর কথা বাড়ালো না, ফিরে এলো রাস্তায়। বাকি পথটা অতিক্রম করে পৌঁছালো মেলার মাঠে। কয়েকটা দোকান ঘুরে সে এসে হাজির হলো সার্কাসের সামনে। ভেতরে ঢুকবে ভেবেও পিছিয়ে এলো। কোনো কিছুতেই যেন মন লাগছে না মাধবের। সবসময় চোখের সামনে দুলছে এক বৃদ্ধ মহিলার শীতে কুঁকড়ে থাকা শরীর। কেন ওই মহিলা নিজের ছেলে বলে ভাবছে তাকে? মাধবের কেন যেন ওই মহিলাকে কিছুতেই পাগল বলে ভাবতে ইচ্ছে করছে না।
অথচ যা সে বলছে তারও কোনো সঠিক ব্যাখ্যা নেই মাধবের কাছে। মনটা কেমন যেন তেতো হয়ে গেল তার। ভালো লাগছে না মেলায় ঘুরতে। মাধব তাই ফিরে যাবে বলেই ঠিক করল। পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। বেশ কিছুটা দূরেই ভাজা হচ্ছে গরম গরম জিলিপি। মাধবের কানে এসে লাগলো, বাহ, জিলিপি এনেছিস আমার জন্য? হ্যাঁ, এগিয়ে গেল মাধব দোকানের দিকে, কিনলো 1 সের জিলিপি। তারপর দ্রুত ফিরতে শুরু করলো। ঝোপের ঠিক গাছটাতেই এসে থেমে গেল মাধব। ধীর পায়ে এগিয়ে গেল ঝোপটার দিকে। হ্যাঁ, এই তো বসে আছে সেই বৃদ্ধা। মাধব, হেলি বাপ, জিলিপি এনেছিস আমার জন্য? হ্যাঁ, এনেছি। এই নাও। দে দে, কবে থেকে অপেক্ষা করে আছি। দে বাপ, দে। মাধব বাড়িয়ে দিল জিলিপির ঠোঙাটা। বৃদ্ধা বাড়ালো তার হাত সেটা নেবার জন্য। আর মাধব যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। কোনো মানুষের হাত নয়, দুটো কঙ্কালের হাত এগিয়ে এসেছে তার দিকে। ছুটে পালাতে চাইছে মাধব, কিন্তু পা দুটো যেন অবশ হয়ে গেছে তার। কই, দে জিলিপি দে। কঙ্কালের হাত দুটো এগিয়ে আসছে মাধবের দিকে ধীর ভঙ্গিতে। মাধব কি করবে যেন বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখনই কোনো ছায়ামূর্তি তাকে ঝড়ের বেগে টেনে নিল। আর মাধব ভীষণ ভয়ে, প্রচণ্ড আতঙ্কে চেতনা হারিয়ে ফেলল। পাখির ডাকটা কানে গেলে চেতনা ফিরল মাধবে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে নেমেছে, ঘিরে ধরেছে চারিদিক। মাধবের ভীষণ শীত বোধ করতে লাগলো, কাঁপুনি দিচ্ছে শরীরে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো মাধব। বুঝলো সে একটা গাছের নিচে পড়ে আছে। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার। হালকা হালকা মনে পড়ছে একটা ছায়ামূর্তি তাকে টেনে নিয়েছিল ঝড়ের বেগে। ভীষণ এক বিপদে যে সে পড়ে গেছে সেটা মাধব দারুণভাবে বুঝতে পারছে। পালাতে হবে এক্ষুনি, এক্ষুনি পালাতে হবে এখান থেকে। কাঁপতে থাকা শরীরটা কোনো রকমের টেনে তুলে পাগলের মতো দৌড় দিল মাধব। রাতে বিছানায় শুয়েও ঘুম আসতে চাইল না মাধবের। আজ সন্ধেবেলা যে ব্যাপারটা তার সাথে ঘটল সেটার কোনো ব্যাখ্যা নেই। যাকে সে বৃদ্ধা মহিলা ভেবেছিল সে তো কোনো মানুষ নয়, কিন্তু সে যতই হোক না তার নাম ধরে ডাকছিল কেন? আর ওই ছায়ামূর্তি সেটাই বা কে? মাধব চেতনা হারানোর পর সব অদৃশ্য হয়ে গেল কিভাবে? অজস্র এলোমেলো চিন্তা করতে করতে কখন যেন চোখ লেগে গেল মাধবে। তার বেশ কিছু পরেই ঘটল ঘটনাটা। প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, নৌকাটা দুলছে প্রবল বেগে। মাঝি শক্ত মুঠোয় ধরে রয়েছে নৌকোর তার। এক মহিলা তার 10 বছরের সন্তানকে কোলের কাছে নিয়ে বসে আছে। দু চোখে ভীষণ ভয়। আরও একটু পরে দমকা একটা হাওয়া আছড়ে পড়ল নৌকোয়, আর নৌকোটাও শূন্যে একটু উঠে পাক খেয়ে ছিটকে পড়ল জলে। আর মাধব চিৎকার করে উঠল, মা! বিছানায় ধর্মরিয়ে উঠে বসল মাধব। এই শীতের রাতেও শরীর দিয়ে তার ঘাম গড়াচ্ছে। আজ প্রায় 25 বছর পেরিয়ে গেছে, তবু মাধব ভুলতে পারেনি সেই ঘটনাটা। সেই দুর্ঘটনায় মাধব বেঁচে গেল, তার মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ঠিক তখনই কানে বাজল সেই মহিলার গলাটা। মাধব, হেলি বাপ, আমি যে তোর মা। বিছানা ছেড়ে উঠে পড়ল মাধব। মনের ভিতর ঝড় শুরু হয়েছে তার। তবে কি ওই বৃদ্ধাই তার মা? শীর্ণ কঙ্কালসার হয়ে গেছে বলে কি ওরকম লাগছে? কিন্তু জিলিপি খাবার কথা বলছিল কেন? বৃদ্ধ বয়সে প্রলাপ কি? কিন্তু মহিলা যদি তার সেই হারিয়ে যাওয়া মাই হয়, তাহলে ওই ঝোপের মধ্যে এলো কিভাবে, তাও এত বছর পর? আর ওই ছায়ামূর্তির মতো লোকটা, সেই বা কে? হাজারো প্রশ্ন কিলবিল কিলবিল করে ছুটে চলেছে মাধবের বুকে। না, এই প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে। জানতেই হবে ওই বৃদ্ধা মহিলাটি কে। কোনো রকমে এলোমেলো কাজে দিনটা কাটল মাধবের। সন্ধে গড়াতেই বের হলো সে। পৌঁছালো সেই ঝোপের কাছে। নিজেকে গোছালো একটু, তারপর এগিয়ে গেল ঝোপের দিকে।
অদম্য এক কৌতূহল নিয়ে খুঁজতে লাগলো মহিলাকে। না, কেউ নেই সেখানে। মাধব গলা একটু উঁচিয়ে ডাক দিল, বুড়িমা, বুড়িমা, মা, মা। না, কোনো উত্তর এলো না। আরো কিছুটা এগিয়ে গেল মাধব, আবারও ডাক দিল, বুড়িমা, বুড়িমা। মাধবের ডাক সন্ধে নামা অন্ধকারে ধাক্কা খেয়ে ফিরে এলো শুরু। দেখা গেল না কাউকে, কিন্তু মাধব যেন নিশ্চিত ছিল তাকে এখানেই দেখা যাবে। এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ঘুরতে গেল। আর ঠিক তখনই বাজ পড়ার মতো গলাটা কানে এসে লাগলো, কাকে খুঁজছেন বাবু? মাধব আচমকা এই ডাক পেয়ে পিছিয়ে গেল কিছুটা। দেখলো একটা বছর 32-এর যুবক তার থেকে হাতখানেক দূরে দাঁড়িয়ে। যুবকটির চেহারা বেশ সুঠাম হলেও চোখ দুটো কেমন যেন ঘোলাটে পাথরের মতো। কাকে খুঁজছেন বাবু? আমি আসলে এখানে গতকাল এক বুড়িমাকে দেখেছিলাম, মানে তাই মানে মানে ওসব আপনার মনের ভুল। এখানে কেউ নেই। কেউ নেই? না, বাড়ি ফিরে যান বাবু, এখানে বৃথা সময় নষ্ট করবেন না। মাধব আলতু মাথা নাড়ল, তারপর যাবার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই কানে এলো ডাকটা, মাধবেলি, জিলিপি এনেছিস বাপ? এক ঝটকায় ঘুরল মাধব। দেখলো সে বৃদ্ধা বেশ কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে ঝুঁকে। ছুটে গেল মাধব লোকটাকে উপেক্ষা করে। কেমন একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে গেল তার শরীরে। পা দুটো যেন জড়িয়ে গেল কিছুতে, আর মাধব হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। কনকনে একটা হাওয়া বইছে গোটা জায়গা জুড়ে। মাধব ঘোর লাগা অনুভূতিটা নিয়ে উঠে দাঁড়ালো। গমগমে গলাটা কানের পর্দায় ধাক্কা দিয়ে বলল, বলেছিলাম না, যা দেখছেন সব ভুল। মাধব তাকালো লোকটার দিকে। ভীষণ উত্তেজনার কারণেই হোক বা কোনো অজানা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলল সে। কি ভুল? কোনটা ভুল? আমার নাম ধরে ডাকছে সেটা ভুল, নাকি আমার চোখের সামনে আমার মাকে দেখেছি সেটা ভুল? বল, আমার মা কোথায়? আজ আমি তাকে না নিয়ে এখান থেকে যাবই না। লোকটা এগিয়ে গেল মাধবের দিকে, তারপর একটা ঢিপির মতো জায়গায় দেখিয়ে বলল, ওইখানে বসুন আপনি শান্ত হয়ে। তারপর আমি সব বলছি আপনাকে। সবটা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যা ভাবছেন, যা দেখছেন সবটাই। লোকটা চুপ করে গেল। মাধব যন্ত্রচালিতর মতো এগিয়ে গিয়ে বসলো ঢিপির মতো জায়গাটায়। লোকটা বসলো অপেক্ষাকৃত নিচু জমিতে। তারপর বলতে শুরু করল, আপনি এক মায়ের ডাক শুনছেন। সে সত্যি তার ছেলে মাধবকে ডাকছে, কিন্তু সে মাধব আপনি নন। আমি নই? তাহলে কি? তার গল্পই বলবো। যুবক চুপ করে গেল। মাধব ভীষণ এক কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে। আবার বলতে শুরু করলো সেই যুবক, সুবলগঞ্জে বাস করত মাধব দাস আর তার বুড়িমা। মাধব কাজ করত মাছের আড়তে। রোজগার যে বিশেষ জুতের ছিল তেমন নয়। এদিকে তার মায়ের শরীরের অবস্থা দিন দিন করে খারাপের অবস্থা নিতে শুরু করলো। এমন অবস্থা হলো যে এই শহরে ডাক্তার না দেখালেই নয়। যতটুকু টাকা হাতে ছিল তাই দিয়ে সে ডাক্তার দেখালো বটে, কিন্তু ডাক্তার জানালো তার মায়ের যা অবস্থা তাতে খুব বেশি দিন আর বাঁচবে না। যদি ওষুধ ঠিকঠাক চলে তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর এসব করতে গিয়েই যেটুকু টাকা ছিল সেটুকু চলে গেল। হাত পুরো ফাঁকা হয়ে গেল মাধব দাসের। দিন চালানোই দায় হয়ে গেল। মায়ের ওষুধও আছে। আরও তার ভবেশের কাছে গিয়ে ধরল মাধব, বাবু, বাবু আমাকে কত টাকা ধার দেবেন বাবু, মাসে মাসে মাইনে দিয়ে কেটে নেবেন। ভবেশ আগুনের চোখে তাকালো মাধবের দিকে, কোনো উত্তর দিল না। বাবু দয়া করুন বাবু, বাড়িতে মা অসুস্থ, ওষুধ কিনতে হবে। যা, একদম ভাগ, একদম ভাগ। এই কদিন আগেই টাকা নিয়েছিস, সেটা কি হবে? হ্যাঁ, কি হবে? সব শোধ করে দেবো, কটা দিন সময় দিন। হ্যাঁ, কি শোধ দিবি আমি জানি।
মুরত তো খুব, ভাগ এখান থেকে। মাধব ঝাঁপিয়ে বলল ভবেশের পায়ে। ফিরিয়ে দেবেন না বাবু, আরতের কাছের বাইরেও যদি কিছু বলেন তাও আমি করে দেব। ভবেশের চোখ দুটো কোনো এক চাপা শয়তানির চকচকে করে উঠল। মাধবকে উদ্দেশ্য করে বলল, আরে একটা কাজ করতে পারবি, তাহলে পাবি টাকাটা। কি 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 কাজ বলুন বাবু, আমি অবশ্যই করব। মরা বুড়ির গাং থেকে মাছ ধরে আনতে হবে তোকে, পারবি? মরাগুড়ির গাং? অন্য কোথা থেকে হলেও, মানে ওই গাঙে মাছ ধরতে কি আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি? কিন্তু ওই গাঙে যে মাছ পাওয়া যায় তা তো আর অন্য কোথাও পাওয়া যায় না। মাধব দাসও জানে এই চরম সত্যটা। ওই গাং যে কোনো জেলেদের কাছেই খুব লোভনীয় জায়গা। সে গাঙে মাছ নয়, রূপোর ফসল পাওয়া যায়, বিক্রিও হয় চড়া দামে। কিন্তু দু একজন ছাড়া সেখান থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি কেউই। কি হলো বল, যেতে পারবি? পারবো। কবে যেতে হবে? কাল ভোরে ঘাটে চলে যাস, নৌকা বাঁধা থাকবে, বুঝলি? ভোরের একটু আগেই বের হলো মাধব। মা বিছানায় শুয়ে শুয়ে জিজ্ঞেস করলো, এমন কাক ভরে চললি কোথায়? আজ গাঙে যেতে হবে, তুমি এখন ঘুমাও, আমি ঠিক সময় ফিরবো। আর শোনো, আমার ফিরতে দেরি হলে যেন আবার রান্না চড়াতে যেও না এই শরীর নিয়ে। আমি এসে ঠিক করে কিছু একটা খেয়ে নেব। মাধব বের হলো। আকাশে তখনও ফিকে চাঁদের আলো। ঘাটে পৌঁছে দেখলো ভবসের কথা মতো নৌকো বাঁধা আছে। উঠল নৌকোয়, কিন্তু উঠে চমকে উঠল মাধব। কেউ যেন পাটাতনে গুটি সুটি মেরে বসে আছে। এই এই তুই কে রে? ছেলেটা একটু নড়ে চড়ে বসল। শীতের কামড়ে বসেছে তার শরীরে। কাঁপুনি ধরা গলায় সে বলল, আমি ছোটন। ছোটন, তুই এখানে কি করছিস? আমি তোমার সাথে গাঙ্গে যাব। কে পাঠিয়েছে তোকে এখানে? তোমাকে যে পাঠিয়েছে, আমারও যে কিছু টাকার দরকার গো দাদা। বুঝেছি। বেশ, ছয়ের ভিতরে গিয়ে বস, বাইরে খুব ঠান্ডা। ছোটন কথা না বাড়িয়ে সে দিয়ে গেল ছইয়ের ভেতরে। মাধব শুরু করলো দাঁড় বইতে। নৌকা জলে কেটে এগিয়ে চলল। ভোর যত এগিয়ে আসছে, কুয়াশা ঘন হচ্ছে তত। মাধব চোয়াল কঠিন করে বেয়ে চলল দাঁড়টা। নৌকাটা আরও কিছুটা নদী পথ দিয়ে বাঁক নিল ডান দিকে একটা খাঁড়ি পথে। আর এক অজানা পাখি ডেকে উঠল তীক্ষ্ণ স্বরে। ছোটন ছইয়ের ভেতর থেকে একবার ওকে দিয়ে দেখল। আমরা কি এসে গেছি গো দাদা? চারিদিকটা কেমন যেন থমথমে পরিবেশ। ছইয়ের ডগে ঝুলতে থাকা আলোয় আবছা দৃশ্যমান হচ্ছে চারপাশের সব কিছু। সেই আলো ছায়ার দিকে তাকিয়ে মাধব বলল, আরও একটু সামনে যেতে হবে। তুই ততক্ষণ জাল আর বাকি সরঞ্জাম নিয়ে তৈরি থাক। হ্যাঁ। ছোটন আলতো মাথা নেড়ে শুরু করলো জাল গোছাতে। মাধব এদিক ওদিক তাকাতে তাকাতে বয়ে চলছে দাঁড়টা। যত এগোচ্ছে তত বুকের ভেতরটা যেন কেমন করছে। মাধব জানে না ঠিক কিসের ভয় ছেয়ে আছে এই মরা বুড়ির গাঙে। কেনই বা মানুষ এখানে এলে এই ফিরে যায় না। আর এই না জানাটাই যেন তার বুকের ভয়টা আরো বাড়িয়ে দিতেছে। কিন্তু আজ তাকে এই গাঙে মাছ ধরে নিয়ে যেতেই হবে, তবে মিলবে টাকা। টাকাটা তার ভীষণ দরকার। আর এই দরকারটাই যেন বুকের ভয়টাকে সরিয়ে দিল। বেপরোয়া এক সাহস জাগলো বুকে। যা হবে হোক। নৌকা আরও কিছুটা এগিয়ে থামলো একটা জায়গায়। একটা গাছে কাঁচি করলো নৌকোটাকে মাধব। তারপর ছোটনকে নিয়ে এগিয়ে গেল গাঙের দিকে। বড় দৈত্যকার গাছগুলো ঝুঁকে আছে গাঙের জলে। জল যেন বড় স্থির, চারপাশ স্বাভাবিকের থেকে অনেক বেশি থমথমে। ছোটন, জালটা আমায় দে তো, আর তুই হ্যারিকেনটা একটু উঁচু করে ধর। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করবো দাদা?
হুম, বল। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে কেউ যেন অন্ধকারে রয়েছে। তোমার তেমন কিছু মনে হচ্ছে না? না, তুই আলোটা তুলে ধর। মাধব জানে সে মিথ্যে বলছে, তারও যেন মনে হচ্ছে ঘন অন্ধকারে কেউ রয়েছে। জালটা শক্ত মুঠোয় ধরে মাধব সেটা ছুড়ল গাঙের জলে। একটু পরেই ভারী হলো জাল। মাধব দক্ষ হাতে তুলে ধরল জাল। জাল ভর্তি রূপলি ফসলে ভরে গেছে। হ্যারিকেনের আলোয় ছোটন আর মাধব দু চোখ ভরে দেখতে লাগলো ওই মাছগুলোকে। বাপরে, এক জালে এত মাছ! এবার বুঝেছিস ছোটন, কেন এই গাঙে মানুষ মাছ ধরতে আসে? আর একবারে ফেলবে নাকি জাল দাদা? মাধব আলতো মাথা নেড়ে জালটা নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, মাছগুলো ঝাঁকায় ভরে ফেল চটপট, আমি আসছি। ছোটন বুকে যে ভয়টা এখনো আসা পর্যন্ত ছিল, মাছগুলোকে দেখে সেটা সরে গিয়ে খুশির একটা পরত বলিয়ে গেল। মাধব জালটা আবার ফেলল জলে। এবারের মাছ আরো বড়। দ্রুত ঝাঁকায় সব মাছ ভরে নৌকোর দিকে পা বাড়ালো দুজন। আর ঠিক তখনই গাঙের জলে ঢেউ উঠল বড় বড়। থমকে গেল দুজন। চমকে তাকিয়ে দেখলো গাঙের জল তোলপাড় হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন উঠে আসছে জল ঠেলে। এটা কি হচ্ছে বলো তো দাদা? বুঝতে পারছি না তো কিছু। কেউ যেন উঠে আসছে মনে হচ্ছে। বড়া বুড়ি নয় তো? কথাটা শেষ হওয়ার আগেই গাঙের জল ঠেলে উঠে এলো কিছু। স্বল্প আলোয় ঠিক চেনা না গেলেও কি উঠে এলো গাঙের জল থেকে। কোথায় বা মিলিয়ে গেল সেটা। মাধব আর ছোটন দুজনে ভীষণ এক ভয়ে গুটিয়ে গেল যেন। ছোটন, চল এখান থেকে, দ্রুত পালাতে হবে। একজন জাল আর একজন মাছের ঝাঁকাটা নিয়ে দৌড় দিল নৌকোর দিকে। নৌকোয় কোনো রকমে উঠে বসলো দুজনে। ছোটনের বুকে আটকে থাকা দমটা যেন ভারী শ্বাস হয়ে বেরিয়ে এলো। মাধব তখনও ভীষণ ভয়ে তাকালো গাঙের জলের দিকে। ছোটন তাড়া দিল, দাদা চলো এবার। চল। দাঁড় বইতে গেল মাধব। তখনই কচমচ একটা শব্দ কানে লাগলো তার। থেমে গেল মাধব। ছোটন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো দাদা? চলো। কিছু শুনতে পাচ্ছিস? ছোটন কান পাতল। চারিদিকে ঝিঝি পোকা ডেকে চলছে একটানা। আর সেই ডাক ছাপিয়ে ছোটনের কানে এসে লাগলো চিবিয়ে খাওয়ার একটা শব্দ। কণ্ঠনালীটা দুলে উঠল তার। কেমন যেন উৎকট গন্ধে ভরে গেছে নৌকাটা। ছোটন, নৌকার ছইয়ের ভিতর ওটা কে? ছোটন প্রচণ্ড ভয়ে আস্তে আস্তে মাথা ঘোরালো। আর যা দেখলো তাতে বুকের রক্ত হিম হয়ে গেল তার। ছইয়ের ভেতরে বসে আছে একটা মহিলা। পরনে তার সাদা কাপড়। মাছের ঝাঁকা অসাবধানবশতায় নামাতে গিয়ে ছিটকে গেছে একটা মাছ ছইয়ের ভেতর। আর সেটাই চিবিয়ে চলছে সেই মহিলা। কষ বেয়ে তার গড়িয়ে পড়ছে লাল রক্তের স্রোত। ছোটন চিৎকার করে উঠল, দাদা মরা বুড়ি, পালাও! আমি মরা বুড়ি। আমার বুক থেকে মাছগুলো তুলে নিয়ে যাবি ভেবেছিস? দে, ওগুলো আমাকে দে। হাত বাড়ালো মহিলা ঝাঁকার দিকে। ছোটন একবার মাধবের দিকে তাকালো ভীষণ ভয়ে। ছোটন, মাছগুলো কিছুতেই নিতে দিস না। ওগুলো না নিয়ে যেতে পারলে ভবতের শয়তান 1 টাকাও দেবে না। ছোটন আঁকড়ে তুলল ঝাঁকাটা। মহিলা যেন ভীষণ ক্রুদ্ধ হলো। দাঁড়ালো নখরযুক্ত হাতটা এগিয়ে দিল ছোটনের দিকে। ছোটন ঝাঁকাটা বুকে ধরে লাফ দিল জলে।
হাঁটু জলে কোনো রকমে পড়ে যেতে গিয়েও সামলে নিল নিজেকে। মহিলা নামলো নৌকো থেকে, ভাটার আগুনের মতো চোখ দুটো পেতে চাইছে ঝাঁকাটাকে। মহিলা নামতেই ছোটন ঝাঁকাটা দ্রুত নৌকায় তুলে দিয়ে চিৎকার করে বলল, দাদা তুমি পালাও, এক্ষুনি পালাও। আর তুই? আমি ঠিক পৌঁছে যাব, পালাও তুমি। মাধব তবুও নড়ল না, দাঁড়টা শক্ত মুঠোয় ধরে দাঁড়িয়ে রইল। ছোটনকে সেইখানে একা ফেলে কিছুতেই যাবে না। গলা উঁচিয়ে ডাক দিল সে, ছোটন উঠে আয়। ছোটন উঠে আসতে চাইল, কিন্তু তার আগেই মহিলা টেনে ধরল ছোটনের পা। ঝড়ের বেগে টেনে নিয়ে চলে গেল ঘন অন্ধকারে। ছোটন! না, কোনো উত্তর এলো না। মাধব নামলো জলে। ধাক্কা লেগে উল্টে গেল ঝাঁকাটা। বেশ কিছু মাছ গড়িয়ে গেল জলে। মাধব সেই সব দিকে খেয়াল নেই, উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো, গলা ফাটিয়ে ডাকছে, ছোটন ছোটন। মাধবের ডাক গাছে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে এলো শুধু। ছোটনের কোনো সাড়া পাওয়া গেল না। মাধব কাঁপতে থাকা শরীরটা নিয়ে উঠে এলো নৌকোয়। কি করবে সে বুঝে উঠতে পারল না। ভীষণ হতাশ হয়ে সে আরো একবার ডাকলো, ছোটন ছোটন। কিন্তু না, কোনো উত্তর এলো না। বুকের ভেতরে জমতে থাকা হতাশাটা কান্না হয়ে বেরিয়ে এলো তার। ছোটন, ছোট। কতটা সময় এভাবে কাটলো খেয়াল নেই মাধবের। রাজ্যের এক পাখির তীক্ষ্ণ ডাক তাকে কানে নাড়া দিয়ে গেল। দাঁড় বইতে শুরু করলো। বইতে বইতেও আরো একবার পিছনের দিকে তাকালো মাধব, যদি ছোটনের দেখা মেলে। না, পেছনে শুধুই নিখোঁজ কালো অন্ধকার। মাধব এখন দারুণভাবে বুঝতে পারছে কেন কেউ মরা বুড়ির গাঙে মাছ ধরতে এলে আর ফিরে যায় না। মরা বুড়ি ফিরে যেতে দেয় না, নিয়ে যেতে দেয় না তার বুকে জমে থাকা মাছের দলকে। তবে মাধব জানে না কিভাবে সে ওই মরা বুড়ির হাত থেকে রক্ষা পেয়ে গেল। বাকি ছোট নিজের জীবন দিয়ে তার প্রাণ বাঁচিয়ে গেল। হঠাৎ একটা মৃত্যু আর্তনাদ ভেসে এলো পেছনের অন্ধকার থেকে। ছোটনের মৃত্যু আর্তনাদ। ভীষণ ভয়ে মাধব পিছনে তাকালো, আর যা দেখলো তাতে হাত পা যেন জমে বরফ হয়ে গেল তার। জল কাদা পেরিয়ে ছুটে আসছে ছোটন। ঘাটটা বেঁকে গেছে ডান দিকে, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। মাধব নৌকোটা থামালো, আকুল স্বরে ডাক দিল, আয় আয় ছোটন, নৌকোতে উঠে আয়। কিন্তু ছোটন আরো কাছে এগিয়ে আসতে মাধবের শরীরটা যেন ঝাঁকুনি খেয়ে গেল। ছোটনের চোখ দুটো এরকম লাগছে কেন? এ তো কোনো স্বাভাবিক মানুষের চোখ হতেই পারে না। তবে কি এ? আর কিছু ভাবার আগেই মাধব দেখল ছোটন নৌকোর পাটাতনে পড়ে থাকা একটা মাছ তুলে নিয়ে হিংস্র ভঙ্গিতে কামড় বসালো। মাধবের বুক ভয় যেন শুকিয়ে গেল। কাপা স্বরে বলল, কে তুই? আমি তো মরা বুড়ি। পুরুষ ও নারী মিশ্রিত কণ্ঠস্বরটা যেন কাঁপিয়ে দিল চারপাশ। ছোটন আরও মাছের জন্য নৌকায় উঠে আসতে চাইল। মাধব তার আগেই হাতে ধরা দাঁড়টা দিয়ে পাগলের মতো আঘাত করে চলল ছোটন তথা মরা বুড়িকে। মাথাটা থেতলে গেল আর দেহটা সশব্দে পড়ে গেল জলে। মাধব এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল, তারপর দাঁড়টা বইতে শুরু করলো পাগলের মতো। দাঁড় বইতে বইতে মাধবের মনে হলো কেউ যেন তখনও নৌকোর পিছনে হিংস্র ভঙ্গিতে ছুটে আসছে। ঘাটে যখন পৌঁছালো মাধব, তখন সকালের আলো ফুটতে শুরু করেছে। মাছের ঝাঁকটা নিয়ে সোজা পৌঁছালো আড়তে। ভবেশ হয়তো তার জন্যই অপেক্ষা করছিল। ছোটনকে দেখতে পেল না, তাই মাধবকে জিজ্ঞেস করলো, এই ছোটন কোথায়? ছোটনের একটা কাজ আছে বলল, পরে আসছে। কি কাজ? জানি না। কই ঝাঁকা নামা তো, দেখি দেখি কি মাছ আনলি। মাধবের বুকে এখনো ঝড় চলছে। আজ যে অভিজ্ঞতা নিয়ে সে ফিরেছে তা হয়তো এই জীবনে কোনোদিনও ভুলতে পারবে না সে। আলতো করে সে নামালো ঝাঁকাটা।
ভবে চকি দিল, কর করে গলায় বলল, সারা রাত ধরে এইটুকু মাছ? হ্যাঁ এইটুকুই। চালাকি হচ্ছে আমার সাথে? বাকি মাছ ছোটনকে দিয়ে কোথায় পাঠিয়েছিস? হ্যাঁ শুয়োর, বল। বললাম তো এইটুকুই পেয়েছি। ছোটন কি এসবের মধ্যে আনছো কেন? সে দরকারি কাজ করতে গেছে। আমার টাকাটা দাও, আমাকে বাড়ি ফিরতে হবে, মা অসুস্থ। এখন এখন টাকা পয়সা কিছু নেই, যা বিকেলে আসিস। না, আমার এক্ষুনি টাকাটা দরকার। টাকা না দিলে ঝাঁকাটাও আমি নিতে দেবো না। ভবেশ একটা খারাপ গালাগাল দিতে গিয়েও সামনে নিল নিজেকে। বাক্স খুলে গোটা 200 টাকার নোট বের করে মাধবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, যা ভাগ ভাগ। এত কম কেন? কম মাছ তাই কম টাকা, বুঝতে পেরেছিস? না, এই টাকায় আমি কিছুতেই মাছ দেবো না। জীবন বাজি রেখে মাছ ধরতে গেছি। ভবেশ আগুন চোখে দেখলো মাধবকে, ছিনিয়ে নিতে চাইল ঝাঁকা। মাধব সজোরে ঠেলা দিল ভবেশকে। একদম না, আগে টাকা। ভবেশ বাক্স খুলে আরো 3টে 100 টাকার নোট বের করে বাড়িয়ে দিল। মাধব সেটা নিয়ে আরো এক পলক ঝাঁকাটাকে দেখলো, তারপর চোখের পলকে জায়গাটা ছেড়ে চলে গেল। ভবেশ দাঁত কিরমির করে উঠল। শালা শুয়োরের বাচ্চা আর খুব তেল হয়েছে। এই ঘটনার পর প্রায় 5 দিন কেটে গেল। মাধব আর এই কদিন ভবেশের আড়তে যায়নি, ঘরে বসেই কাটছে তার দিন। সেদিন দুপুর নাগাদ তার মা পারল কথাটা। একটা কথা বলবো বাপ? হ্যাঁ মা, বলো। চন্দনপুরে মেলা একবার আমায় নিয়ে যাবি? খুব যেতে ইচ্ছে করছে রে। এ শরীর নিয়ে তুমি যেতে পারবে মা? হ্যাঁ পারবো পারবো, মেলায় জিলিপি খেতে ইচ্ছে করছে। বেশ, নিয়ে যাব। বলো কবে যাবে? চল না বাপ, কাল যাই। কে জানে, সামনের বছর হয়তো। মাধব বুঝলো মায়ের না বলা কথাটা, বুঝলো মায়ের শেষ ইচ্ছেটা যেমন করেই হোক পূর্ণ করতে হবে তাকে। পরদিন দুপুর গড়াতেই বের হলো দুজন। মাঠের পথ ধরে হেঁটে চলল এক সন্তান তার মাকে নিয়ে এক ইচ্ছে পূরণের জন্য। কিন্তু কিছু দূর গিয়েই থামলো তার মা। রোগে ভুগে শরীর দুর্বল, তার উপরে এতটা পথ হাঁটা, হাঁপাতে শুরু করেছে সে। মাধব কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, মা পারবে তো যেতে? পারবো বাপ পারবো, আর তো বেশি দূর নয়। আবারও শুরু হলো তাদের যাত্রা। দিনের আলো নিভতে শুরু করেছে, সন্ধ্যা নামছে যেন দ্রুত পায়ে। মায়ের দম ফুরিয়ে আসছে। মাধব বুঝলো এভাবে যাওয়া আর সম্ভব নয়, তাই একটা গাছ দেখে সে বলল, মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য মেলা থেকে জিলিপি কিনে আনছি। মা সামনের দিকে তাকালো। সামনে কুলতলির মাঠ পার করেই পড়বে মেলার মাঠ। আলো দেখা যাচ্ছে, কিন্তু আর বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। তাই আলতো মাথা নেড়ে বলল, বেশ, তাই যা। মাধব মাকে গাছের তলায় বসিয়ে রেখে পা বাড়ালো মেলার দিকে। মেলায় পৌঁছে সোজা গেল জিলিপির দোকানে। 2 সের জিলিপি কিনল সে। দাম মিটিয়ে ফিরতে গেল, তখনই কেউ হাত রাখলো তার কাঁধে। চকিতে ঘুরল মাধব, আর যাকে দেখলো তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সে। মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, এ কি ছোটন, তুই তুই মানে এখানে কিভাবে? লোকটার চোখ দুটো নড়ল, কড়া স্বরে বলল, আমি ছোটন নই, ওর যমজ ভাই নটন। বল ছোটন কোথায়? আসলে ছোটন মানে। একদম নাটক করবি না, একদম নাটক করবি না। আমি জানি ছোটন সেদিন তোর সাথে গিয়েছিল। বল সে কোথায়? দাঁড়া, তার আগে এই মেলার মাঠের বাইরে চল। নটন এক প্রকার টানতে টানতে নিয়ে গেল মাধবকে। মেলার মাঠ ছাড়িয়ে একটা জলার ধারে নিয়ে গিয়ে দাঁড়ালো নটন। মাধব দেখলো সেখানে আরো 4-5 জন রয়েছে। তাদের চোখ মুখ দেখে বেশি সুবিধা লাগলো না মাধবের। বল ছোটন কোথায়? ভবেশ কাকা বলছিল তুই ছোটনকে নিয়ে নদীতে মাছ ধরতে গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু সেদিন মরা বুড়ির গাঙে।
বল কি হয়েছিল, থামলি কেন? বল ছোটন কোথায়? ছোটন আর নেই, মরা ভুড়ি ভর করেছিল ছোটনকে। আর আমি দাঁড় দিয়ে, মানে আসলে আমি কথাটা শেষ করতে পারল না মাধব। তার আগেই একটা খুশি এসে পড়লো তার মুখে। মাধবের নাক ফেটে রক্ত বেরিয়ে এলো, জিলেবি দোনাটা ছিটকে পড়ে গেল মাটিতে। মাধব কিছু বলতে চাইল, কিন্তু তার আগে উপস্থিত লোকেরা এলো পাহাড়ি কেল চর ঘুষি মারতে লাগলো মাধবকে। মাধবের মুখ দিয়ে দলা দলা রক্ত বেরিয়ে এলো, শরীরটা গুটিয়ে গেল যন্ত্রণায়, চোখ দুটো ধোয়া ধোয়া হয়ে গেল। মায়ের মুখটা দুলে উঠল চোখের সামনে, চিৎকার করে উঠল মাধব মাকে ডেকে। এদিকে মাধবের মা তখনও জড়সড় হয়ে বসে আছে গাছের তলায়। শীত নামছে অন্ধকারের সাথে পাল্লা দিয়ে, শরীরটা যেন তার গুটি আসছে ভীষণভাবে, হাত ধরেছে শরীরে। মৃদু চোখে সে তাকালো দূরে বয়ে যাওয়া রাস্তার দিকে, ক্ষীণ স্বরে ডাক দিল, মাধব, এলি বাপ। কিন্তু জনমানবহীন এই স্থানে কে শুনবে তার ডাক? শীতল হাওয়া বইতে শুরু করেছে, মায়ের শরীরে কাঁপুনি দিচ্ছে। শীত যেন সিঁধিয়ে যাচ্ছে বৃদ্ধ মহিলার শরীরের ভিতরে, টেনে নিচ্ছে প্রাণবায়ু। ঘন অন্ধকারে যেন টিপে ধরছে বৃদ্ধার শ্বাসনালী, দম ফুরিয়ে আসছে। ছেলের ফিরে আসার আশাও যেন ক্ষীণ হয়ে আসছে একটু একটু করে। বৃদ্ধা আরও একবার ডাক দিল ভীষণ আশা নিয়ে, মাধব, ও মাধব, এলি। আমার যে বড্ড শীত করছে বাপ। মায়ের সে ডাক যেন হিমশীতল অন্ধকার শুষে নিল। বৃদ্ধা নিজের শরীরটাকে ঘষতে ঘষতে টেনে নিয়ে আসতে লাগলো রাস্তার দিকে। সামনেই একটা ঝোপ, সেটা টপকে আসতে চাইলো, সে পারল না। আরও একবার ডাক দিল, ও মাধব, মাধব, এলি রে বাপ। আমি যে আর বৃদ্ধার বুঝে আসা চোখ দুটো বুঝে গেল চিরদিনের মতো। শরীরটা নিথর হয়ে পড়ে রইল ঝোপের পাশে। লোকটা থামল। মাধব চাটুর্যে যেন এতক্ষণ কেমন একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। লোকটা থামলে সে জিজ্ঞেস করল, তারপর কি হলো? তারপর আর কি? নটনের দল মাধব দাসের দেহটা টেনে হিঁচড়ে নিয়ে ফেলে দিল জলার মধ্যে। নটনরা যখন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মাধব দাসকে, তখন যেন মাধবের মনে হলো বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভবেশ। তার চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। মাধব ক্ষীণ স্বরে বলতে চাইল কিছু একটা, কিন্তু তার আগেই নটন আর তার দল ছিঁড়ে ফেললো তাকে, ছুঁড়ে ফেলে দিল তার দেহটা জলে। তার মায়ের প্রাণহীন দেহটা পড়ে রইল জনমানবহীন চত্বরে। সপ্তাহখানেক পরে একদল রাখাল বালক যখন দেহটার সন্ধান পেল, তখন সেটা পচে গলে মাটিতে মিশতে শুরু করেছে। কেমন একটা কষ্ট যেন শেষটায় লোকটা গলা জড়িয়ে গেল। ভারী স্বরে সে বলল, আপনি ফিরে যান বাবু, এদিকে আর আসবেন না। আর একটা অনুরোধ, যা দেখলেন যা শুনলেন সব আপনার মধ্যেই থাক। উঠে বলল মাধব চাটুর্যে। এবার সে বুঝতে পারছে সবটা। ওই বৃদ্ধা যাকে মাধব বলে ডাকছিল, সেই মাধব সে নয়, বহুদিন আগের এক অতৃপ্ত আত্মা। এখন হয়তো প্রতীক্ষা করে চলেছে তার সন্তানের ফিরে আসার, অপেক্ষা করছে হয়তো তার সন্তান তার শেষ ইচ্ছে পূরণের জন্য চন্দনপুরের মেলা থেকে নিয়ে আসবে জিলিপি। ছোট্ট একটা শ্বাস ছেড়ে ফিরতে শুরু করলো মাধব চাটুর্যে। কিছুটা এসেই থেমে গেল সে। মাথার ভিতর হাজার প্রশ্ন দানা কেটে বেড়াচ্ছে। ওই লোকটা তাহলে কে? সে কি করে জানলো এত সব? আর ঠিক তখনই শুনতে পেল খ্যান খ্যানে গলাটা। মাধব, এলি। আমার জন্য জিলিপি এনেছিস বাপ? চকিতে ঘুরল মাধব চাটুর্যে। দেখল যে লোকটা এতক্ষণ তাকে গল্প শোনাচ্ছিল সে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে এক বৃদ্ধার দিকে, হাতে তার শাল পাতার ঠোঙায় জিলিপি। লোকটা গিয়ে বসলো বৃদ্ধার কাছে, ঠোঙাটা বাড়িয়ে দিয়ে বলল, এই যে মা, এনেছি জিলিপি তোমার জন্য।
মাধব চাটুর্যে সেদিকে এগিয়ে যেতে গেল, কিন্তু সে পা বাড়ানোর সাথে সাথে বড় একটা ধোঁয়ার কুণ্ডলী ঝোপের পাশ থেকে উঠে মিলিয়ে গেল আকাশের দিকে। শুনছিলেন লেখক হেমন্ত দত্তের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, মাধব জেলের বিপদ। গল্পে অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, পূজা, রাজ, অভিক এবং ইশিকা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি? জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলো শুনছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর আপনাদের সবার খুব ভালো করে কাটুক। আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই নতুন বছরে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন গল্পগুলো আসলেই আপনারা তা শুনতে পারেন। আজকে গল্পে আবহতে ছিল অভ্র, পোস্টার ডিজাইনে চিত্রায়ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আপনাদের এই প্রিয় চ্যানেল বঙ্গকথাকে। আপনাদের সহায়তা পেলে আমরা খুব শীঘ্রই 50,000-এর সদস্য হয়ে উঠব, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন বঙ্গকথাকে।